সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রাজ টিভির বিশেষ আয়োজন রেনাটা লিমিটেড ক্যান্সার আর নয় ভাবনা এর চতুর্থ পর্বে। আপনাদের সাথে আছি আমি ডক্টর উম্মে হুমায়রা কানেতা। আজকে আমরা কথা বলবো স্তন ক্যান্সার নিয়ে। আপনারা সবাই জানেন অক্টোবর মাস হচ্ছে সারা বিশ্বব্যাপী পিঙ্ক অক্টোবর হিসেবে পালিত হয়ে আসছে স্তন ক্যান্সার এর সচেতনতাটা বৃদ্ধি করার জন্য। যেটার হচ্ছে বিশেষ রং হচ্ছে গোলাপি, এবং আমরা চাই এই গোলাপি ভালোবাসার মাধ্যমে স্তন ক্যান্সারটাকে আর্লি ডিটেকশন করতে, যাতে করে আমাদের অসংখ্য মা বোনেরা অকাল মৃত্যুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন অল্প কিছু সচেতনতার মাধ্যমে। স্তন ক্যান্সার সারা পৃথিবীব্যাপী মহিলাদের ক্যান্সার জনিত মৃত্যুর প্রথম কারণ, এবং প্রতি 8 জন মহিলার মধ্যে একজন কিন্তু স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহন করছেন। কিন্তু আমরা যদি জানতে পারি কারা ঝুঁকিতে আছেন এবং কিভাবে খুবই প্রাথমিক পর্যায়ে আপনি রোগটাকে নির্ণয় করতে পারবেন, তাহলে কিন্তু একদম আর্লি স্টেজে চিকিৎসকের শরণাপন্ন হয়ে একদম নিরাময়যোগ্য একটি অবস্থায় পৌঁছানো সম্ভব। এবং সেই সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের ক্যান্সার আর নয় ভাবনা এর চতুর্থ পর্বে অতিথি হিসেবে আছেন ডক্টর আরমান রেজা চৌধুরী, কনসালটেন্ট অনকোলজি বিভাগ, ডেল্টা হসপিটাল লিমিটেড, এবং আমাদের সবার অসংখ্য প্রিয় মুখ ডক্টর আফরিন সুলতানা, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রাজ টিভি স্টুডিওতে। আমাদের আজকের অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগছে এবং আপনারা কেমন আছেন? ভাই আগে বলুক। অবশ্যই ধন্যবাদ আমি জানাচ্ছি সবাইকে। অবশ্যই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থে অনেক অনুষ্ঠান হচ্ছে, তো মানুষের সচেতনতা, ব্রেস্ট ক্যান্সার নিয়ে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য আজকের এই আয়োজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে। স্যার যেটা বললেন যে অক্টোবর মাস জুড়ে কিন্তু আসলে বিভিন্ন সংগঠন, যেহেতু এবার প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা মানুষের কাছে গিয়ে কথা বলতে পারছি না, আমরা চেষ্টা করছি যতটুকু এই ভার্চুয়াল জগতের মাধ্যমে মানুষকে সচেতন করা যায়। তারপরও হচ্ছে আমি আফরিন আপুর কাছে যাব এবং তার কাছ থেকে জানতে চাইবো উনি কেমন আছেন অবশ্যই, এবং তারপরে এই যে ব্রেস্ট ক্যান্সারের যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা, কিরকম রোগী হচ্ছে ওনারা পাচ্ছেন বা কোন স্টেজের হচ্ছে রোগীগুলো ওনাদের কাছে বেশি বেশি আসে, এই সম্পর্কে জানতে চাই। আমি অনুষ্ঠান শুরু করব। মনে হয় যে করোনা পরিস্থিতিতে সুস্থ থাকাতে সবচেয়ে বড় বিষয়। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি। আশা করছি সবাই ভালো আছে। তো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আসলে পুরো অক্টোবর মাসটাতেই তো আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে সেলিব্রেট করি, এভরি ইয়ার করি। যেটা তুমি বলেছো, এবার তো আসলে সিচুয়েশন একটু ডিফারেন্ট। করোনার জন্য সবকিছু আমরা রেগুলার যেরকম করি, মানুষের সাথে আসলে অনেক বেশি ইন্টারাকশনে যাই এই মান্থটাতে। সেই জিনিসটা বাদ দিয়ে আমরা অন্যভাবে আসলে মানুষের কাছে যত বেশি ইনফরমেশন পৌঁছানো সম্ভব সেটা নিয়ে কাজ করছি। সো বেসিক্যালি বাংলাদেশের সিচুয়েশনটা যদি বলি, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে স্টিল যেরকম পুরো ওয়ার্ল্ডে ব্রেস্ট ক্যান্সার নাম্বার 1 ক্যান্সার মহিলাদের মধ্যে, বাংলাদেশেও এটা সিমিলার। সো এটা এখন বাংলাদেশের মধ্যে আসলে নাম্বার 1 ক্যান্সারই বলি আমরা মহিলাদের মধ্যে। এবং শুধু বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, কিছু কিছু ইনফরমেশন দরকার। যেমন আমাদের হয়তো প্রপার ওরকম ডেটাবেস নেই যেখানে আমরা প্রপারলি বলতে পারি যে আসলে আমরা কয়টা পেশেন্ট পাচ্ছি বা কিরকম পেশেন্ট পাচ্ছি। বাট গ্লোবোকানের একটা হিসাব অনুযায়ী ইয়ারলি আমরা অলমোস্ট 24,000 নতুন কেস ডিটেক্ট করে থাকি এরকম। আর আমাদের কাছে রোগীরা আসলে যে বিষয়টা নিয়ে আমরা প্রবলেম করি সেটা হচ্ছে, যেটা তুমি শুরুতে বলছিলে প্রোগ্রামের, যে আর্লি স্টেজে যাতে ক্যান্সারটা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে, সেজন্যই কিন্তু এই অ্যাওয়ারনেস মান্থে এত কাজ করা। বাট এখন আনফরচুনেট হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ মানুষই কিন্তু এই রোগটা নিয়ে বা ক্যান্সার রোগটা নিয়ে বলবো না যে ওই লেভেলের সচেতন। আস্তে আস্তে বাড়ছে, বাট এখনো অত বেশি সচেতন হয়নি। কারণ মোর দেন 80% পেশেন্ট এখনো কিন্তু মোটামুটি অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে, আর্লি স্টেজে খুব কম পেশেন্টই আসে। এবং আরেকটা এক্সপিরিয়েন্স আসলে আমি শেয়ার করতে চাই আমাদের এই দেশে বা এই সাবকন্টিনেন্ট অনুযায়ী। আমরা বলি যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়ে যখন 40 ইয়ার্স ক্রস করে যায়, বা সেই সময়টাই হয়তো ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আমরা বেশি পাই। বাট এখনকার পার্সপেক্টিভে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখি, এখন কিন্তু থার্ড ডেকেডে অনেক বেশি পেশেন্ট আমরা আমাদের কাছে পাচ্ছি, অনেক ইয়াং
পেশেন্ট, যারা একদম নিউলি ম্যারিড বা মাত্র বেবি নিচ্ছেন, এরকম ল্যাকটেটিং মাদার, এই এজ গ্রুপটাতে কিন্তু এই থার্ড ডেকেটে অনেক বেশি পেশেন্ট আমরা পাচ্ছি। সো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করে, আমার কাছে মনে হয় যে এই কিছু কিছু জিনিস একটু ডিফারেন্ট। যেহেতু আমরা সবসময় আমাদের তথ্যগুলো বাইরের যে তথ্যগুলো থাকে বা আমাদের যে বইয়ের যে তথ্যগুলো থাকে সেগুলোর ভিত্তিতে সবসময় আসলে আমরা আমাদের ইনফরমেশন গুলো শেয়ার করি, বাট আমাদের দেশে আমার মনে হয় যে এটা একটা হাই টাইম যে আমাদের দেশে কি অবস্থা, আমাদের দেশের ডেমোগ্রাফি কিভাবে এফেক্ট করছে, আমাদের দেশের পেশেন্টটা কিরকম প্রেজেন্টেশন নিয়ে আসছে, এগুলো নিয়ে কাজ করাটা এখন খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের প্রেজেন্টেশনটা, এজ গ্রুপটা, সবকিছুর মধ্যেই কিন্তু এখন বেশ ভিন্নতা দেখা যাচ্ছে। সো কিছু কিছু জিনিস অফকোর্স আমাদের দেশের জন্য একটু ডিফারেন্ট অন্যান্য জায়গার সাথে যদি আমরা কম্পেয়ার করে থাকি। আগে আমাদের একটা ধারণা ছিল ক্যান্সার যে একটু বয়স্ক মানুষ তাদের হয় বা বয়স্ক মহিলাদের হয়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক আর্লি এইজে কিন্তু অল্প বয়সে অনেক লোক কিন্তু স্তন ক্যান্সারের সমস্যা নিয়ে আসছেন, এবং তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটু যদি অ্যাডভান্স স্টেজ হয়ে যায় তাহলে অ্যাগ্রেসিভনেসটা একটু বেশি কাজ করে। তো যেহেতু আজকে আমাদের এই স্তন ক্যান্সারের প্রথম পর্ব, আমরা পুরো মাসব্যাপী স্তন ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোগ নির্ণয়করণ এবং হচ্ছে এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা। তো আমি সরাসরি আরমান স্যারের কাছে চলে যাব যে একজন রোগীর স্তন ক্যান্সার নির্ণয় করার জন্য যে ধাপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের দর্শকদেরকে যদি বলতেন। আর দর্শক আপনাদেরকেও বলে রাখছি, যদি আপনাদের জানার কোনো কিছু থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার নাম, বয়স এবং হচ্ছে কোথা থেকে প্রশ্ন করছেন লিখে আমাদেরকে কমেন্টস করে দিবেন। আমার ধন্যবাদ। ধন্যবাদ কানাডাকে। স্তন ক্যান্সার, আমরা যেটা বলছিলাম যে স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য যেই ধাপগুলো রয়েছে, সেগুলো প্রথম কথা হচ্ছে যে প্রথম অনেকেই কিন্তু অনেকগুলো, আমরা জানি যে বইপত্রে অনেকগুলো ঝুঁকির কথা লেখা আছে, যে বেশ কিছু ঝুঁকি, যেমন স্থূলতা, তারপরে এই যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তারপরে হচ্ছে যে ফ্যামিলিয়াল হিস্ট্রি যদি থাকে তাহলে দেখা যায় যে স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। তবে আমি গত দিনও একটা প্রোগ্রামে বলছিলাম যে আরেকটা অন্যতম ঝুঁকির একটা বিষয় হচ্ছে যে মানুষের সচেতনতা। কারণ মানুষ যদি সচেতন হয়, মানুষ যদি অসচেতন হয়, এটা কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি। কারণ মানুষ যদি না জানে তাহলে কিন্তু মানুষ অনেক কিছুই আহ, তাদের কাছে নতুন থাকবে, বা তারা এটা সম্পর্কে না জানার কারণে হয়তো অনেক বড় কিছু ঘটে ঘটে যেতে পারে। তো সেই ব্যাপারটাতে বলতে গেলে যেটা বিষয় যে আহ, প্রথমত হচ্ছে যে মানুষকে জানতে হবে যে এই স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার এর লক্ষণগুলো কি কি। আর সাধারণত আমাদের কাছে যেই যেই লক্ষণগুলো নিয়ে রোগীরা আসে তার মধ্যে একটা হচ্ছে যে আহ, তারা স্তনে কোনো একটা চাকা বা গোটা নিয়ে আসতে পারে। সেটা স্তনের সাথে সাথে আমাদের যে অ্যাক্সিলা বা বগল যেটাকে বলি আমরা, সেখানে একটা গোটা নিয়ে আসতে পারে। অথবা অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র অ্যাক্সিলা বা বগলের মধ্যেই গোটা আছে, ব্রেস্টের মধ্যে কোনো কিছুই নেই, এরকম কিন্তু আমরা পাই। হ্যাঁ, তো এই ধরনের। তারপর হচ্ছে যে স্তনের যে স্ট্রাকচার বা এটার যে গঠন, সেই গঠন প্রক্রিয়ার মধ্যে যদি কোনো একটা পরিবর্তন থাকে, তাহলে এই ধরনের কিছু কিছু লক্ষণ নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে আসে। সাধারণত খুব বেশি আসে হচ্ছে কোনো এক ধরনের গোটা বা কোনো একটা চাকা, এগুলো নিয়ে। তো এই জিনিসটা মানুষকে জানতে হবে যে এই ধরনের কোনো অ্যাবনর্মালিটিস যদি পাওয়া যায়, অর্থাৎ কোনো অসামঞ্জস্য যদি পাওয়া যায় স্তনের মধ্যে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আর এর জন্যই কিন্তু স্ক্রিনিং বলে একটা কথা আছে, অর্থাৎ যার রোগটা নাই হয়তোবা, বা যেই পপুলেশন, যেই জনসংখ্যা গোষ্ঠীর মধ্যে রোগটা নাই, কিন্তু এমন কিছু এক্সামিনেশন করা বা এমন কিছু ধাপ, স্টেপস পালন করা যেগুলোর মাধ্যমে আর্লি স্টেজে যাতে রোগটাকে ধরা যায়। এর মধ্যে একটা কমন কথা হচ্ছে যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, বিএসই। অর্থাৎ কোনো মহিলা যদি নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করে, এবং সেটা তার সাধারণত বলা হয় যে তার মাসিকের 7 দিন পরে, মাসিকের 7 দিন পরে এই পরীক্ষাটা করার জন্য। এবং এটার কতগুলো নিয়ম আছে, এবং সেই নিয়মগুলো পালন করে যদি একজন তার ব্রেস্ট এক্সামিনেশন, প্রতি মাসে ব্রেস্ট এক্সামিনেশন করে, তাহলে কিন্তু সে কোনো ধরনের কোনো অসামঞ্জস্য যদি পেয়ে থাকে, তাহলে সে খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পারে। আর আরেকটা আমরা বলি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, সেটা হচ্ছে যে ওই যে চিকিৎসককে দিয়ে একটা পিরিয়ডিক সময় পর পর ব্রেস্ট এক্সামিনেশন করানো, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এবং যাদের ঝুঁকি বেশি, অর্থাৎ যেগুলো আমরা বলেছিলাম যে ফ্যামিলি হিস্ট্রি বা এগুলো, আহ, যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে বা যারা অনেক বেশি স্থূলকায়, ওবেজ, তাদের হচ্ছে যে এই জিনিসটাকে আরো বেশি করে, বেশি বেশি করে মেনটেন করা উচিত। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা কোনো একজন চিকিৎসকের কাছে যখন এই ধরনের কোনো একটা লক্ষণ বা এই ধরনের কোনো একটা সমস্যা নিয়ে একজন পেশেন্ট যাবে, তখন
চিকিৎসক প্রথমে যেটা করেন সেটা হচ্ছে যে চিকিৎসক পেশেন্টকে এক্সামিন করে একটা ধারণা করেন যে এটা আসলে কি হতে পারে। সব সময় যে ব্রেস্টের মধ্যে যে কোনো চাকা বা গোটা থাকলে সেটা ক্যান্সারই হবে এমন কোনো কথা নেই। তারপরেও হচ্ছে যে চিকিৎসক ক্লিনিক্যালি একটা অবজারভেশন থাকে চিকিৎসকের যে এটা আসলে কি হতে পারে। এরপরে চিকিৎসক যেটা করেন সেটা হচ্ছে যে এটা পরীক্ষা করতে দেন যে এটা আসলে এর মধ্যে যদি এ ধরনের কোনো কিছু থাকে তাহলে এটা কি, বা আমরা এটাকে কি মনে করতে পারি। এর জন্য যে পরীক্ষাগুলো রয়েছে আহ আমার মনে হয় সার্জন খুব ভালো বলতে পারবে ট্রিপল অ্যাসেসমেন্টের কথা। তো তার পাশাপাশি আমি খুব শর্টে যদি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আলট্রাসনোগ্রাম করতে দেই, তারপরে একটা নির্দিষ্ট বয়সের পরে আমরা অনেক সময় ম্যামোগ্রাফি করতে দিই, আর হচ্ছে বায়োপসি। তো বায়োপসি নিয়ে পরের আবার বায়োপসি নিয়ে বা বায়োপসি কেন করা উচিত সেটা নিয়ে কথায় আসবো। তার আগে আমার মনে হয় কানেতা সার্জন যদি ট্রিপল অ্যাসেসমেন্টটা নিয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে খুব সহজ করে বলেন। অবশ্যই। আমরা যারা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করছি বা হচ্ছে আমাদের মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও আমরা সবাই এই ব্রেস্ট ক্যান্সারের ট্রিপল অ্যাসেসমেন্ট সম্পর্কে আসলে আমাদের একটা সুষ্ঠু পরিপূর্ণ ধারণা থাকা কিন্তু খুবই প্রয়োজন। তো আমি ডক্টর আফরিন সুলতানার কাছে জানতে চাইবো এই ট্রিপল অ্যাসেসমেন্টটা সম্পর্কে, বা একটা রোগী আসলে ওনারা কিভাবে হচ্ছে রোগ নির্ণয়টা করছেন এই সম্পর্কে আমাদেরকে যদি বলবেন। আচ্ছা, ট্রিপল অ্যাসেসমেন্টের যে বিষয়টা আসলে যে কোনো রোগ নিয়ে যখন পেশেন্ট আমাদের কাছে আসে, নট অনলি ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্টের যে কোনো ডিজিজ নিয়ে যখন পেশেন্ট আমাদের কাছে আসে, সেটার অ্যাসেসমেন্টের প্রপার ওয়ে হচ্ছে ট্রিপল অ্যাসেসমেন্ট। এবং এটাকে খুব ব্রডলি আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে তার ক্লিনিক্যাল যে অ্যাসেসমেন্টটা, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, তার ইমেজিং, এবং আরেকটা হচ্ছে তার হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস। সো ক্লিনিক্যাল যে অ্যাসেসমেন্টটা সেটা বেসিক্যালি দুইটা মেইন জিনিসকে ইনভলভ করে। একটা হচ্ছে হিস্ট্রি টেকিং, তার মানে যখন রোগী আমাদের কাছে আসছে তার প্রপারলি তার ইতিহাসটা নেওয়া। যেমন যেমন ভাইয়া বলছিলেন যে একটা সিমটম আছে, যে পেশেন্টের সবচেয়ে কমন কিছু সিমটম থাকে, যেমন ব্রেস্টের মধ্যে কোনো লাম্প হওয়া, অথবা হয়তো নিপল হঠাৎ করে কারো ভিতর দিকে ঢুকে যাচ্ছে, বা নিপল দিয়ে কোনো ডিস্ট হচ্ছে, সেই ডিস্টের যে প্যাটার্নটা কিরকম, কালারটা কিরকম, কয়টা দাগ দিয়ে হচ্ছে, অথবা তার কোনো দীর্ঘমেয়াদী ঘা আছে কিনা নিপল অ্যারেওলা কমপ্লেক্সে, অথবা তার বগলের নিচে কোনো গোটা আছে কিনা। এবং এই যে তার যে সমস্যাটা সেটা যেরকম আমরা ইলাবোরেটলি জানার চেষ্টা করি, সাথে আরেকটা জিনিস যেটা বোঝার চেষ্টা করি যে পেশেন্টের কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, যেগুলো অলরেডি ভাই কিছু মেনশন করেছেন। এই রিস্ক ফ্যাক্টর গুলো তো দুই ধরনের থাকে, মডিফাইবল, নন মডিফাইবল। দুই ধরনের যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেগুলো আমরা সবসময় অ্যাসেস করে ট্রাই করি পেশেন্ট কোনো রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে কিনা। স্পেশালি যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে, স্পেশালি ম্যাটার্নাল সাইড থেকে মা, খালা, বোন, নানি, এরকম কারো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, যার ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার আছে। তারপর তার ওসিপি ইনটেকের হিস্ট্রি আছে কিনা, মানে কেউ কন্ট্রাসেপটিভ পিল বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি খুব লম্বা সময় ব্যবহার করেছেন কিনা, তার ফার্স্ট বেবিটা কখন কনসিভ করে, তার মেনার্কি বা মেনোপজের টাইমটা কিরকম, তার রিপ্রোডাক্টিভ পিরিয়ডটা কিরকম। সো এই যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে এগুলো আমরা অ্যাসেস করে ট্রাই করি, ব্রেস্ট ফিড করেছেন কিনা। সো হিস্ট্রির মধ্যে বেসিক্যালি আমরা এই জিনিসটা অ্যাসেস করি যে পেশেন্টের যে কমপ্লেইনটা আছে সেটা আসলে আমাদেরকে কোন দিকে গাইড করছে। যেহেতু যে ইনফরমেশনটা ভাইও বলেছেন, সবসময় এরকম না যে একটা সিমটম হলে বা ব্রেস্টের মধ্যে চাকা হলে সবসময় ক্যান্সার, তা কিন্তু না। সো আমাদেরকে ওই জিনিসটা একটা আমাদের নলেজ এবং স্কিল দিয়ে ওটাকে অ্যাসেস করতে হয় যে আমি যে জিনিসটা পাচ্ছি, রোগীর যে কমপ্লেইনটা হচ্ছে সেটা কি ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা। সো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের এটা একটা পার্ট, যেটা হচ্ছে হিস্ট্রি টেকিং, এবং আরেকটা পার্ট হচ্ছে এক্সামিনেশন, মানে যেটা আমরা ডাক্তাররা আমাদের অভিজ্ঞতা দিয়ে বোঝার চেষ্টা করি ধরে যে এটা আমার কাছে খারাপ কিছু মনে হচ্ছে কিনা। যেমন সাধারণত ক্যান্সার জাতীয় যে টিউমার গুলো বা চাকাগুলো হয় সেগুলো হয়তো খুব দ্রুত বেড়ে যাচ্ছে, এরকম একটা চাকা হবে, পেশেন্ট খুব শর্ট একটা হিস্ট্রি দেয়, এবং সাধারণত এগুলোতে কোনো ব্যথা থাকে না, ওই চাকাটা খুব শক্ত ধরনের হয়ে থাকে, এবড়ো থেবড়ো থাকে, অনেক সময় ফিক্স হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে তার দুটো ব্রেস্টের শেপ চেঞ্জ হয়ে গেছে। সো এই যে, অথবা তার যে নিপলের রিট্রাকশন আমরা যেটা বলি, বা নিপলটা ভিতর দিকে ঢুকে গেছে সেটা কিরকম, তার ডিসচার্জটা যেটা হচ্ছে সেটা কিরকম, এগুলো সবকিছু আমরা বোঝার চেষ্টা করি। সো এই দুইটা পার্ট হচ্ছে ট্রিপল অ্যাসেসমেন্টের ফার্স্ট স্টেপ, যেটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। এটা দেখার পর তখন আমরা একটা ধারণা করি যেটা আসলে কি ধরনের রোগ আমাদের কাছে মনে হচ্ছে। যেহেতু ব্রেস্টের চাকাটা আসলে দুই ধরনের হতে পারে, এটা বেনাইনও হতে পারে, ম্যালিগনেন্টও হতে পারে, মানে এটা ক্যান্সার জাতীয় হতে পারে, আবার নন ক্যান্সারাসও হতে পারে। সো নেক্সট যে জিনিসটা, এটা তো আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে একটা ধারণা দিয়ে বোঝার চেষ্টা করি কি হচ্ছে, কিন্তু ক্যান্সার রোগ বলতে হলে বা কোনো একটা রোগ নির্দিষ্ট করতে হলে সেটার জন্য আসলে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষার হেল্প নিতে হয়, যার মধ্যে একটা হচ্ছে ইমেজিং টেকনিক। এবং ব্রেস্টের জন্য আমরা আসলে বিভিন্ন ধরনের ইমেজিং ব্যবহার করে থাকি, আল্ট্রাসোনোগ্রাম, ম্যামোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই, ডিপেন্ড করে আমরা আসলে কোন ভাবে রোগটাকে অ্যাসেস করছি। বাট প্রিলিমিনারি আমরা যে দুইটা ইমেজিং টেকনিক ব্যবহার করে থাকি তার মধ্যে একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড আর একটা হচ্ছে ম্যামোগ্রাম। সো আল্ট্রাসাউন্ডটা সব এজের মানুষের জন্য, সব এজের মহিলাদের জন্য আমরা ব্যবহার করে থাকি,
তবে ম্যামোগ্রামের ক্ষেত্রে কিছুটা বিষয় আছে। ম্যামোগ্রামটা সাধারণত আমরা 40 ইয়ার্স এর পর অ্যাডভাইস করে থাকি, সেটা রোগ ডিটেকশনের পারপাসে হোক অথবা ম্যামোগ্রাফিক স্ক্রিনিং পারপাসে হোক। আনলেস পেশেন্টের কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকছে, তখন হয়তো অনেক ক্ষেত্রে আমরা 35 ইয়ার্স থেকে করে থাকি। সো এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং ইনফরমেশনটা আসলে আমার মনে হয় সাধারণ মানুষের চাইতে ডাক্তার যারা প্র্যাকটিসিং আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক রোগীরাই হয়তো ফিমেল ডক্টর দেখে গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছেন, তারা হয়তো না বুঝে খুব একটা পেশেন্টকে ম্যামোগ্রাম করতে দিচ্ছেন, যেটা আসলে কোনো কাজে লাগে না। এখানে যেরকম তার একটা রেডিয়েশন এক্সপোজার হচ্ছে, তার একটা মানিটারি লস হচ্ছে, এবং সেই ইনভেস্টিগেশনটা আসলে আমাদের কোনো কাজে লাগছে না। কারণ ইয়াং এজে ব্রেস্টের যে ডেন্সিটি থাকে সেটাতে ম্যামোগ্রামে কিছু বোঝা যায় না। সো এই ইনফরমেশন গুলো আসলে জানাটা খুব ইম্পর্টেন্ট, যে কোন ধরনের বয়সে আমরা কি ধরনের ইনভেস্টিগেশন করতে দিব। এবং বাকি যেগুলো বলেছি সেগুলো আসলে ডিপেন্ড করে রোগটা কি, এবং সেই হিসাবে যখন আমরা স্টেজিং করি তখন আমরা বাকি ইমেজিংটা ইউজ করতে পারি। সো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপ যেটা স্পেশালি ক্যান্সার নাকি ক্যান্সার না সেটা ডিটেকশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস। সো হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস মানে যেটা মাইক্রোস্কোপের নিচে দেখে একদম শিওরলি বলা যায় যেটা ক্যান্সার কি ক্যান্সার না। এবং সেটার জন্য বেসিক্যালি দুইটা টেকনিক ব্যবহার করা হয়, একটা হচ্ছে এফএনসি এবং আরেকটা হচ্ছে বায়োপসি। বাট আমরা এখন স্ট্যান্ডার্ড যে টেকনিকটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বায়োপসি, কারণ বায়োপসি এবং এফএনএসির মধ্যে বায়োপসি অবশ্যই অনেক বেশি সুপিরিয়র, কারণ এটাতে ডায়াগনোসিসের কনফার্মেশন রেটটা অনেক বেশি, যেহেতু একটা টিস্যু বা একটা মাংসের টুকরো আমরা নিয়ে আসি, এই জন্য এটার থেকে আমরা আরো অনেক কিছু টেস্টও করতে পারি, এবং যেমন এটা দিয়ে রোগ নির্ণয়টা অনেক বেটার হয়, সেটা দিয়ে আমরা আরো কিছু বেনিফিটও পাই। সো অফকোর্স আমরা এখন স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হিসেবে বায়োপসি করে থাকি। অনেক ক্ষেত্রে যদি বায়োপসি ফ্যাসিলিটি না থাকে তখন এফএনএসিও করা যায়। আর এই ক্ষেত্রে আসলে দুইটা জিনিস একটু আমি বলবো, যারা শুনছে আমাদেরকে তাদের মধ্যে স্পেশালি যারা সাধারণ মানুষ আছে যাদের মধ্যে দুইটা জিনিস নিয়ে ভয় কাজ করে, একটা হচ্ছে ম্যামোগ্রাম আর একটা হচ্ছে বায়োপসি। ম্যামোগ্রাম নিয়ে যে কোয়েশ্চেনটা থাকে সবাই, যে সবাই ভাবে এটা খুব একটা ভয়ঙ্কর প্রসিডিওর, খুব ব্যথা পাবেন, খুব কষ্ট হবে, আসলে এরকম কিছু না। এই টেস্টটা করার কিছুটা প্রেসার দিয়ে আসলে টেস্টটা করা হয়, এক্সরে এর মতন একটা জিনিস। এটা দুইটা প্লেটকে প্রেসার দিয়ে করা হয়, কিছুটা ডিসকমফোর্ট, হালকা কিছুটা ব্যথা হতে পারে, বাট এটা নিয়ে আসলে তেমন ভয় কিছু নাই। আর বায়োপসির ক্ষেত্রে যেটা সবাই ভয় পান, বায়োপসি শুনলেই সবাই ভাবে যে অনেক কাটাছেঁড়া, অনেক কিছু, একটা বিশাল একটা প্রসিডিওর। আসলে ব্রেস্ট ক্যান্সারের জন্য বা ব্রেস্ট ডিজিজ অ্যাসেসমেন্টের জন্য আমরা যে বায়োপসিটা করি, এটা খুবই সিম্পল একটা টেকনিক। এখানে আমরা সাধারণত লোকাল দিয়ে জায়গাটাকে নাম করে নিই বা অবশ করে নিই, তারপর একটা অটোমেটিক গান দিয়ে খুব ছোট্ট একটা ছিদ্র দিয়ে মাংসের টুকরোগুলো নিয়ে আসি। সো এটা আসলে খুব ভয়ের কিছু না, খুবই সিম্পল অ্যান্ড সেফ অ্যান্ড সাউন্ড একটা প্রসিডিওর, যদি কারো সেই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকে এবং তিনি জানেন সেটা কিভাবে করতে হয়। সো বেসিক্যালি দিজ আর দ্য ট্রিপল অ্যাসেসমেন্ট। যখন আমরা এইভাবে অ্যাসেস করি তখন যখন আমাদের ক্যান্সারটা ডায়াগনোসিস হয়ে যায় তখন আমরা আসলে নেক্সট স্টেপে যাই, যেটা হচ্ছে গিয়ে স্টেজিং এর জন্য। সো স্টেজিং এর জন্য আমরা যেটা করি, যেহেতু ক্যান্সার রোগের মেইন যে জিনিসটা থাকে এটা এক জায়গায় থাকে না, শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। সো বেসিক্যালি স্টেজিং করে আমরা দেখি যে এই ক্যান্সারটা কি ব্রেস্টের মধ্যে আছে নাকি অন্যান্য জায়গায় ছড়াচ্ছে। সো ব্রেস্ট ক্যান্সারের জন্য যেগুলো কমন সাইট, যেমন বগলের নিচে যেতে পারে, অথবা সেটা লিম্ফেটিক চ্যানেল দিয়ে অনেক সময় গলার কাছে চলে যায়, অথবা ব্লাডের মাধ্যমে সেটা লাংসে যেতে পারে, লিভারে যেতে পারে, বোনে যেতে পারে, ব্রেনে যেতে পারে। সো এই জিনিসগুলো আসলে পেশেন্টের সিমটম কেমন থাকছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা এক্সরে করি, আলট্রাসাউন্ড করি, অনেক সময় দরকার হলে আমরা সিটি স্ক্যান করছি চেস্টের, অথবা অনেক সময় আমরা ব্রেনে সিটি স্ক্যান করছি, অনেক সময় এমআরআই করছি। ডিপেন্ড করছে আসলে পেশেন্টের রোগটাকে আমরা কোন পর্যায়ে চিন্তা করছি, সেটার অ্যাসেসমেন্টের জন্য আমরা আসলে ওইভাবে ইনভেস্টিগেশন গুলো করে থাকি। ধন্যবাদ ডক্টর আফরিন আপুকে অনেক সুন্দর করে আমাদের সামনে তথ্যগুলো উপস্থাপন করার জন্য। আসলে প্রত্যেকটা জিনিসই হচ্ছে একটা ধাপের পরে আরেকটা। তো হচ্ছে প্রথম পরীক্ষার পরবর্তী যে রিপোর্টটা আসে বা প্রথম পরীক্ষা যেটা ধারণা করা হয় তার বেসিসে কিন্তু পরের পরীক্ষাগুলো চলে আসে। তো সেক্ষেত্রে পুরো রোগ নির্ণয়ের জন্য কিন্তু ধৈর্য সহকারে সবগুলো পরীক্ষা নিরীক্ষা করা খুবই প্রয়োজন। এবার আমি চলে যাব আবার আরমান স্যারের কাছে। স্যার বলছিলেন যে বায়োপসিটা সম্পর্কে। এই যে আমাদের টিস্যু ডায়াগনোসিসের জন্য বায়োপসি একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, যেটা দিয়ে আসলে আমরা ক্যান্সারের অনেকগুলা ইনফরমেশন সম্পর্কে জানতে পারি। এই বায়োপসিটা দিয়ে হচ্ছে আমরা আমাদের যে চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসার যে ট্রিটমেন্ট প্ল্যান, এটাতে কিভাবে হচ্ছে এই বায়োপসিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা যদি স্যার বলতেন। ধন্যবাদ। ডক্টর আফরিন বেশ সুন্দর করে বলছিলেন ট্রিপল অ্যাসেসমেন্টের কথা, এবং সেই সাথে বায়োপসির কথা অলরেডি বলেছেন। তো আমি তার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনাদের সাথে একটু সাপ্লিমেন্ট করব, সেটা হচ্ছে যে অনেক পেশেন্টের আরেকটা ভয় থাকে যে বায়োপসি করলে বোধহয় রোগটা ছড়িয়ে যাবে,
এরকম একটা প্রশ্ন নিয়ে কিন্তু অনেক রোগীরাই আমাদের কাছে আছে। সে ব্যাপারে সাধারণ জনগণের কাছে, মানে দর্শকদের কাছে বলতে চাই যে বায়োপসি করলে আসলে রোগ ছড়ায় না। রোগ ছড়ানোর প্রক্রিয়াটা ভিন্ন, সেটা রোগের মতো করে ছড়ায়, কিন্তু বায়োপসি করলে রোগ ছড়াবে এমন এটা আসলে মিথ, এটা মানে সত্যি না আর কি। আচ্ছা, এখন হচ্ছে যেটা কারেক্ট জানতে চাচ্ছিল যে আসলে বায়োপসির বেনিফিটটা কি। যেটা বলছিল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, ডক্টর আফরিন যেটা বলছিলেন যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে আমরা বায়োপসি করব। আরেকটা অপশন হচ্ছে এফএনএসসি। আগে অনেক সময় ইভেন আমাদের দেশে কিন্তু এখনো অনেক পেশেন্ট আমাদের কাছে এফএনএসসি করেই চলে আসে। তো এই মেসেজটা আসলে আসলে চিকিৎসকদের মাঝে, পাশাপাশি হচ্ছে যে রোগীদেরও জানা উচিত, সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এফএনএসি করে, এফএনএসি যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই এফএনএসি মানে হচ্ছে যে ওখান থেকে কিছুটা রস নিয়ে পরীক্ষা করা, সাইটোলজিক্যাল টেস্ট বলা হয় এটাকে। অর্থাৎ ওখান থেকে কিন্তু কোনো টিস্যু নেওয়া হয় না, রস নিয়ে পরীক্ষা করা হয়। তো রস নিয়ে পরীক্ষা করলে অনেক সময় ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু একটু কনফিউশন থাকে। আমরা মানে ডেটা বলে যে 50% ক্ষেত্রে কিন্তু এটা সঠিক ডায়াগনোসিস ঠিক মতন নাও রিপ্রেজেন্ট করতে পারে। কিন্তু বায়োপসি অর্থাৎ যেখানে হিস্টোপ্যাথোলজিক্যাল টিস্যু নেওয়া হয়, অর্থাৎ কোষ নেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এটার ডায়াগনোসিসের সঠিক ডায়াগনোসিস হওয়ার হারটা অ্যাপ্রক্সিমেটলি 90% মতো হয়ে যায়। তো সেটা আমাদের জন্য একটা বেনিফিশিয়াল, এবং আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসেবে এই জিনিসটা যে কোনো অনুষ্ঠান থেকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থে মানে বড় অ্যাওয়ারনেস এটাও, সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের জন্য এই যে ট্রু কাট বায়োপসি বলি আমরা বা কোর বায়োপসি বলি, এই অর্থাৎ বায়োপসি করে ডায়াগনোসিস করতে হবে। বায়োপসি আমাদেরকে যেমন সঠিক ডায়াগনোসিস করার হারটাকে বাড়িয়ে তোলে, পাশাপাশি কিন্তু আমাদের চিকিৎসা এই বায়োপসির মাধ্যমে আমরা, তো আফরিন বলছিলেন যে আমরা আরো কিছু ইনফরমেশন জানতে পারি। যেমন আমরা কোনো এফএনএসি করলে কিন্তু সেই সাইটোলজিক্যাল ফ্লুইড দিয়ে আমরা পেশেন্টের যে হরমোন রিসেপ্টর স্টাডি আছে, অথবা পেশেন্টের যে হার্টু স্টাডি আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি না। বাট বায়োপসি ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু আমরা এই ধরনের স্টাডিগুলো করতে পারি, যার ফলশ্রুতিতে আমাদের ট্রিটমেন্ট ডিসিশন, কারণ হচ্ছে যে একটা ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের ডিসিশন নিতে গেলে কিন্তু আমাদেরকে এই টুলস গুলো, এই ইনফরমেশন গুলো আমাদের লাগবেই। তো সেই জিনিসগুলো পাওয়ার জন্য বায়োপসি আমাদেরকে হেল্প করবে, কারণ বায়োপসির মাধ্যমে বায়োপসি পরবর্তী আমরা এই যে ইআরপিআর হার2 অর্থাৎ হরমোন রিসেপ্টর স্টাডি এবং এইচইআর2 স্টাডি, এই জিনিসগুলো করে আমরা ইনফরমেশন করে আমরা সঠিক চিকিৎসার সিদ্ধান্তটা নিতে পারি। ডক্টর আফরিন অলরেডি বলেছেন যে স্টেজিং এর পরবর্তী স্টেপস, যেটা যে স্টেজিং এর জন্য আমরা যেটা উনি বলেছেন যে আমরা রোগটা কি ওই জায়গায় সীমাবদ্ধ নাকি অন্য কোথাও ছড়িয়ে গেছে, সেটা আমরা ইনভেস্টিগেশন করে বের করি, এবং সেটা অ্যাকর্ডিং টু পেশেন্ট সিমটমস, অ্যাকর্ডিং টু পেশেন্টের অন্যান্য ফাইন্ডিংস, সেগুলোর উপর বেসিস করে কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কোন ধরনের ইনভেস্টিগেশন আসলে করব। তো সেই ইনভেস্টিগেশন গুলো করে আমাদেরকে কিন্তু স্টেজিং ওয়ার্কআপ করি আমরা, অর্থাৎ হচ্ছে আমরা স্টেজ করি যে এটা ক্যান্সারটা আসলে কোন পর্যায়ে রয়েছে। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, কমন এই 4টা স্টেজ হয়। পেশেন্টরা আমাদের কাছে জানতে চায় যে ক্যান্সারটা কোন পর্যায়ে রয়েছে বা কোন স্টেজে রয়েছে। তো সেই স্টেজিংটা করার জন্য কিন্তু আমাদেরকে এই ইনভেস্টিগেশনস গুলো অ্যাকর্ডিংলি করতে হয়। আচ্ছা, এরপরে এই স্টেজ অনুযায়ী কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে আসলে আমরা কোন চিকিৎসাতে যাব। সেই চিকিৎসার দিকে যাওয়ার জন্য স্টেজিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা সাধারণত স্টেপ বাই স্টেপ এইভাবেই একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট নিয়ে প্রসিড করি। ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটি চিকিৎসার প্ল্যানিং করার আগে কিন্তু চিকিৎসককে অনেকগুলো জিনিস চিন্তা ভাবনা করতে হয় এবং অনেকগুলা ইনফরমেশন আসলে জরুরি সঠিক চিকিৎসাটা আপনার জন্য নির্ণয় করার জন্য। ঠিক সেই কারণেই হচ্ছে যে টিস্যু ডায়াগনোসিসে বায়োপসিটা হচ্ছে সবসময় সুপেরিয়র ধরা হয় এবং চিকিৎসকদের আসলে এটা সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। কারণ হচ্ছে স্তন ক্যান্সারের কিন্তু অনেকগুলো প্রকারভেদ রয়েছে, যে এক একটা স্তন ক্যান্সার এক এক রকম এবং এর প্রত্যেকটারই কিন্তু চিকিৎসা পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা এরপরে চলে যাব হচ্ছে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। আমরা হচ্ছে জানি যে যে কোনো ক্যান্সার চিকিৎসার হচ্ছে মেইন মডালিটিস অফ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি করা যেতে পারে, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এছাড়া এখন আরো অনেক অনেক চিকিৎসা পদ্ধতি রয়েছে, ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি, ব্র্যাকোথেরাপি। তো এই আমাদের স্তন ক্যান্সার এর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রথমে আমি জানতে চাইবো ডক্টর আফরিন সুলতানার কাছে আমাদের এই যে স্টেজ অনুযায়ী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, সো ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টে যেটা আসলে অলরেডি তুমি বললা যে there are several ways
ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় আছে আসলে ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, শুধু ব্রেস্ট ক্যান্সার নয়, যে কোনো ক্যান্সার ট্রিটমেন্টের জন্য এটাকে আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। শুধুমাত্র একজনের পক্ষে আসলে কখনোই কোনো ক্যান্সার রোগ চিকিৎসা দেওয়া নির্ণয় করা কোনো কিছুই সম্ভব না। তো এখানে যেটা টিম ওয়ার্ক থাকে, যেমন আমরা এতক্ষণ পর্যন্ত যত কিছু ডিসকাস করেছি এটা সবগুলোই কিন্তু একটা ক্যান্সার রোগীর ম্যানেজমেন্টের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যেরকম আমরা ফার্স্টে যখন বলেছি একটা রোগী যখন আসছে আমরা দেখছি, তো ফার্স্টে কিন্তু একজন সার্জন ওনাকে দেখছেন, দেখার পর পেশেন্টের ইমেজিং করছেন, তার মানে কি একজন রেডিওলজিস্টের হেল্প আমাদের লাগছে। তারপর আমরা একটা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস করছি, সেখানে আমাদের একজন হিস্টোপ্যাথোলজিস্টের হেল্প লাগছে। তারপর আমরা ডায়াগনস্টিক ওয়ার্ক আপ করার পর যখন তার স্টেজিংটা করলাম, যখন আমরা দেখছি যে রোগটা কোন পর্যায়ে আছে, তখন অনেক সময় কিছু কিছু চিকিৎসা আমরা সার্জনরা আগে শুরু করি, কিছু কিছু সময় আমাদের অনকোলজিস্টের হেল্প নিতে হয়। অনেক সময় আমরা আরমান ভাইদের কাছে আগে পাঠিয়ে দিই যাতে ওনার আগে রোগটাকে ট্রিটমেন্ট দেন, তারপর আবার আমাদের কাছে পাঠান। সো এই ট্রিটমেন্ট মডালিটি কোনটা হবে সেটা আসলে পেশেন্টের ডিজিজটা কোন স্টেজে আছে এবং পেশেন্টের কন্ডিশনটা কিরকম, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো এগুলোকে এই জন্য আমরা বলে থাকি ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট। কোনো কিছু আসলে কোনো কিছু ফিক্স না যে এরকম একই, এখানে কোনো এরকম না যে অল ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সবকিছু সবার জন্য যে একদম একই রকম হবে এরকম না, সবসময় ট্রিটমেন্টে ইন্ডিভিজুয়ালাইজড হতে হয়। সো স্টেজ ওয়াইজ যদি আমরা বলি, আর্লি স্টেজ যে ক্যান্সারগুলো আছে, আর্লি স্টেজ ক্যান্সারের মধ্যে একটা আছে প্রি ক্যান্সার স্টেজ, যেগুলো আমরা সাধারণত ম্যামোগ্রাফিক স্ক্রিনিং এর মাধ্যমে ধরি, যেটা একবার ভাইয়া মেনশন করেছে, সেটা হচ্ছে যেখানে পেশেন্টের স্ক্রিনিং এর মাধ্যমে যেটাকে ডিটেক্ট করছি সেগুলো হচ্ছে প্রি ক্যান্সার স্টেজ। সো এই ধরনের রোগীগুলোকে কিন্তু আমরা ট্রিটমেন্ট দিই এবং সেক্ষেত্রে আমরা সার্জারিটাই আগে করে থাকি এবং তখন যেটা করা হয় একটা ইমেজিং টেকনিকের মাধ্যমে একটা ওয়ার গাইডেড বা একটা মাধ্যম ব্যবহার করে আমরা ওই জায়গাটাকে লোকেট করে তখন সেটাকে আমরা বের করে নিতে পারি। এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট। আর বাকি ট্রিটমেন্ট গুলো যেগুলো করা হয় স্টেজ 1, 2, 3, 4, স্টেজ 1 and 2 যেগুলোকে আমরা বলি আর্লি স্টেজ ক্যান্সার, খুব সহজ করে যদি বলি যখন টিউমারটা ব্রেস্টের মধ্যে আছে এবং তার ওই পাশের বগলের গুটিতে গিয়েছে, এই কন্ডিশনটা হচ্ছে গিয়ে আর্লি স্টেজ, স্টেজ 1 and 2। এবং সেক্ষেত্রে টিউমার সাইজটা খুব ইম্পর্টেন্ট, যে টিউমারের সাইজটা কতটুকু আছে এবং ব্রেস্ট টিউমার এবং তার ব্রেস্টের যে সাইজটা সেটার রেশিওটাও খুব ইম্পর্টেন্ট যখন আমরা পেশেন্টের জন্য ট্রিটমেন্টটা কনসিডার করছি। সো এই আর্লি স্টেজে আসলে আমরা প্রথমে সাধারণত রোগীদেরকে সার্জারি করি এবং সেই সার্জারিটা করা আসলে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে চিরাচরিত নিয়ম সেটা হচ্ছে ম্যাস্টেকটমি, যেটা সবাই জানে। ইনফ্যাক্ট হেলথ প্রফেশনাল যারা আছে তারাও মনে করেন যে এখন পর্যন্ত এটাই মনে করে যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে মানেই পুরো ব্রেস্টটাকে কেটে ফেলতে হবে, যেটাকে আমরা ম্যাস্টেকটমি বলছি, যেটা অনেক সময় আমাদের করতে হয়। বাট এখন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যেটা, যদি আর্লি স্টেজে আমরা ক্যান্সারটাকে ডায়াগনোসিস করতে পারি, সেটা হচ্ছে ব্রেস্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট। সো এই ব্রেস্ট কনজারভেটিভ ট্রিটমেন্টে আমরা আসলে যেটা করি, যদি ব্রেস্ট সাইজ এবং টিউমারের রেশিওটা এরকম থাকে যে আমি ব্রেস্ট টিউমারটাকে উইথ অ্যাডিকুয়েট সারাউন্ডিং টিস্যু, মানে শুধু টিউমারটাকে আমি বের করে দিচ্ছি, সাথে বগলের কিছু গুটি আমি বের করে দিচ্ছি, সেক্ষেত্রে রোগীর যেটা হচ্ছে ক্যান্সারটা রিমুভ হচ্ছে এবং তার ব্রেস্টটাকে আমরা প্রিজার্ভ করতে পারছি। সো এটা হচ্ছে ব্রেস্ট কনজারভেটিভ থেরাপি। এই জিনিসটা আমরা আর্লি স্টেজ টিউমারে যখন আসছে স্টেজ 1 and 2 তখন আমরা এটা অফার করতে পারি। বাট অনেক সময় এরকম হয় যে টিউমারটা হয়তো তার ব্রেস্ট সাইজের তুলনায় যদি টিউমার সাইজটা বড় থাকে, তখন অনেক সময় রোগী যদি চান তখন আমরা অনেক সময় কিন্তু এটাকে ম্যাস্টেকটমিতেও যেতে হয়, ডিপেন্ড করে পেশেন্টের ডিমান্ড। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে পেশেন্ট কি উইশ করছে। সো বেসিক্যালি খুব সহজ করে বললে আর্লি স্টেজে যে ক্যান্সারের সার্জারিটা, সেটা এখন আমরা প্রেফারেবলি স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্টটা করছি সেটা হচ্ছে ব্রেস্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট। তবে এখানে একটা বিষয় মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট, যারা ব্রেস্ট কনজারভেটিভ থেরাপিটা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু জিনিস মাথায় রাখা খুবই খুবই জরুরি। একটা হচ্ছে যেহেতু ব্রেস্ট টিস্যু থেকে যায়, তাকে পরবর্তীতে অবশ্যই পেশেন্টকে রেডিওথেরাপি দেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে, কারণ আমাদের দেশে সব জায়গায় কিন্তু রেডিয়েশনের সুযোগ নেই। সব জায়গায় কিন্তু পেশেন্ট এরকম অ্যাক্সেসিবিলিটির মধ্যে থাকে না যেখানে চাইলে পেশেন্ট এসে রেডিয়েশনটা নিতে পারছে। এবং যেহেতু আমাদের ইনস্টিটিউশন খুব কম, পেশেন্টদের অনেক সময় ওয়েটিং লিস্টটা অনেক বড় থাকে, সবকিছু চিন্তা করে এই ধরনের ট্রিটমেন্ট গুলো আসলে রোগীকে অফার করতে হবে, যে পেশেন্ট এই জিনিসটা বুঝতে পারছে কিনা যে শুধু অপারেশন করলে আসলে তার চিকিৎসাটা শেষ না, পরবর্তী সময় অবশ্যই তাকে রেডিওথেরাপি নিতে হবে এবং অবশ্যই একটা রেগুলার ফলো আপে থাকতে হবে। এই জিনিসগুলো যখন রোগীরা বুঝবে তখনই তাকে আসলে ব্রেস্ট কনজারভেটিভ থেরাপিটা অফার করা যাবে। এবং আরেকটা বিষয় যেটা বলেছে ম্যাস্টেকটমি, সেটা তো খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে আমরা ওই ব্রেস্টটাকে কেটে ফেলি, সাথে বগলের গুটিগুলো আমরা ফেলে দিই। এবং বগলের গুটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে এখন অনেক মডার্ন ব্যবস্থা আছে। আমরা যেরকম সেন্টিনাল নিপ নোড বায়োপসি করছি, আমরা এক্সিলারি স্যাম্পলিং করতে পারি, এক্সিলারি ডিসেকশন করতে পারি, ক্লিয়ারেন্স করতে পারি। এগুলো সবকিছু আসলে ইন্ডিভিজুয়ালাইজ, যে পেশেন্টের প্রেজেন্টেশন কিরকম, আমি পেশেন্টের ফাইন্ডিং কিরকম পাচ্ছি সেগুলোর উপর ডিপেন্ড করছে। বাট একটা জিনিস, এখন মডার্ন ট্রিটমেন্টে আমরা যেটা চাই, যত মিনিমাম ড্যামেজ করে পেশেন্টকে যত ম্যাক্সিমাম বেনিফিট দেওয়া যায়।
সো যখন আমরা কনজার্ভিং থেরাপি দিই বা ব্রেস্ট কনজারভেটিভ থেরাপি দিচ্ছি, তখন সেক্ষেত্রে এক্সিলারি ম্যানেজমেন্টটাও আমরা মিনিমাম করার চেষ্টা করি, স্পেশালি সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি অথবা এক্সিলারি স্যাম্পলিং, এই জায়গাগুলোতে আসলে আমরা ফোকাস করে থাকি। আর যদি পেশেন্টের ডিজিজটা যখন স্টেজ 3 স্টেজ 4 এ যখন চলে যায়, স্পেশালি স্টেজ 3 যখন থাকে, তখন আমরা আসলে অথবা স্টেজ 2 তে অনেক সময় আমরা এরকম করি যে আমরা অনকোলজিস্টের কাছে পাঠিয়ে দিই, ওনারা তখন কেমোথেরাপি দেন, যেটাকে আমরা বলি নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এবং এটার উদ্দেশ্য হচ্ছে টিউমারটাকে ডাউন সাইজ করা, মানে যে বড় সাইজটা আছে তার চেয়ে একটু ছোট করে নিয়ে আসা, যাতে সেটা অপারেশনের পর্যায়ে চলে যায়। সেকেন্ড স্টেজ এটা করা হয় কনজারভেশনের জন্য, থার্ড স্টেজ এটা কনজারভেশনও করা যায়, বা অনেক সময় আমরা ম্যাস্টেক্টমির জন্য পেশেন্ট রেডি করার জন্য এটা করতে পারি। আর ফোর্থ স্টেজে তো অবশ্যই আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলোতে যাই। বাকি আমার মনে হয় থার্ড স্টেজ ফোর্থ স্টেজের ট্রিটমেন্টটা ভাই আরো ভালো বলতে পারবেন, যেহেতু উনি অনকোলজিস্ট, উনি অনেক কিছু আরো বেশি এক্সপ্লেন করতে পারবেন। তবে এই পুরো ট্রিটমেন্টটার জন্য পেশেন্টের যেটা বলছিলেন ভাই অলরেডি, যে তার রিসেপ্টর স্ট্যাটাস কিরকম, তার পেশেন্টের এজ খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। একটা ইয়াং পেশেন্টের ক্যান্সার কিন্তু খুব অ্যাগ্রেসিভ টাইপের হয়, অথবা তার রিসেপ্টর স্ট্যাটাস কেমন আছে, পেশেন্ট কি ট্রিপল নেগেটিভ কিনা, তার এআরপিআর হার্ট রিসেপ্টর পজিটিভ স্ট্যাটাস কেমন আছে, টিউমার বায়োলজিটা কিরকম, গ্রেড কিরকম, তারপর তার ফাইনাল যে রিপোর্টটা আছে সেখানে তার লিম্ফ নোডের ইনভলভমেন্ট কেমন হচ্ছে, অনেক কিছুর উপর আসলে তার নেক্সট ট্রিটমেন্টটা ডিপেন্ড করে। সো আই থিঙ্ক রেস্ট অফ দ্য ট্রিটমেন্ট ভাইয়া আরো ভালো সুন্দর করে এক্সপ্লেন করতে পারবেন। ধন্যবাদ ডক্টর আফরিন সুলতানা আপুকে। দর্শক আপনারা শুনছিলেন এবং আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের ক্যান্সার বা স্তন ক্যান্সারের যে স্টেজিংটা, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ট্রিটমেন্টটা ভিন্ন ভিন্ন হচ্ছে, এবং একই স্টেজে থেকেও কিন্তু এক এক রোগীর এক এক রকমের চিকিৎসা পদ্ধতি হতে পারে। তো এটা ভাবার কোনো রকমেরই কোনো সুযোগ নাই যে প্রত্যেকটা স্তন ক্যান্সার রোগীর চিকিৎসা একই রকমই হবে। সেই সিদ্ধান্তটা একজন চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা এবং শারীরিক কন্ডিশনের উপর বিবেচনা করেই নেবেন। তো এরপরে আমরা স্টেজ 3, স্টেজ 4 বা অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার এই ট্রিটমেন্টগুলো শোনার জন্য আরমান স্যারের কাছে যাব। তার আগে আমি একটু কমেন্ট নিয়ে নিচ্ছি। অনেক দর্শক আমাদেরকে কমেন্ট করেছেন, যেমন মাহমুদুল হক বিপুল লিখেছেন, আসসালামু আলাইকুম ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম। এবং উনি একটা প্রশ্ন করেছেন, এক্স্যাক্টলি হোয়াট টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার হ্যাভ, বুঝতে পারছিলেন না আসলে কি জানতে চেয়েছেন। রেহান আহমেদ লিখেছেন, when should begin screening for breast cancer? এই প্রশ্নটা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্ক্রিনিং এর সঠিক বয়সটা কখন থেকে একটা মেয়ে স্ক্রিনিং শুরু করবে, এই জিনিসটা আমি জানতে চাইবো ডক্টর আফরিন সুলতানা আপুর কাছ থেকে একটু। বিষয়টা আসলে স্ক্রিনিং এর মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে স্ক্রিনিং এর কথাটার মানেই হচ্ছে আমরা এমন একটা পরীক্ষা করি ম্যাস পপুলেশনের উপর যার আসলে সিমটম নেই। যার অলরেডি সিমটম হয়ে গেছে তার ক্ষেত্রে কিন্তু আসলে স্ক্রিনিং মেথডটা কাজ করে না। সো অ্যাসিমটমেটিক মানুষের মাঝখান থেকে ডিজিজ ডায়াগনোসিসের যে মেথডটা, সেটাকে আমরা বলে থাকি স্ক্রিনিং। সো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং মেথড হচ্ছে ম্যামোগ্রাফি করা। এবং ম্যামোগ্রাফির যে বিষয়টা, সেটাও আসলে এটা বিভিন্ন দেশে তার পপুলেশন অনুযায়ী, তার ডেমোগ্রাফি অনুযায়ী, তার রেশিয়াল ফ্যাক্টর অনেক কিছু বিবেচনা করে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোটোকল থাকে এক একটা দেশে। সো ম্যামোগ্রাফিক স্ক্রিনিং এর বিষয়টা থাকে, খুব সহজ করে যদি আমরা বলি, 40 ইয়ার্স এর পর সাধারণত আমরা স্ক্রিনিংটা শুরু করে থাকি। এবং যাদের স্পেশালি ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে আমরা বলি 40 ইয়ার্স এর পর থেকে এভরি ইয়ার অ্যাটলিস্ট একবার করে যাতে ম্যামোগ্রামটা করেন। এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি নেই তাদের ক্ষেত্রে এটা আসলে 2 বছর পর পর করা যায়। বাট সেফ সাইডে থাকার জন্য আমরা আসলে এখন অ্যাডভাইস করি যে ইয়ারলি একবার করে করলেই হয়। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফার্স্ট তার ফ্যামিলিতে যদি কোনো হিস্ট্রি থাকে, তার যে আত্মীয়টা বা যার ক্যান্সারটা হয়েছে তার ডায়াগনোসিসের এজ থেকে আরো 5 বছর আগে আসলে আমরা স্ক্রিনিংটা শুরু করি। সাপোজ কেউ 40 ইয়ার্স এ আক্রান্ত হয়েছেন, সেক্ষেত্রে অন্য মেম্বারদের স্ক্রিনিং শুড বি স্টার্টেড ফ্রম 35। তো এই জিনিসটা একটু মাথায় রাখা প্রয়োজন। তবে আমাদের দেশের পার্সপেক্টিভে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা আছে বা আমাদের এই সাবকন্টিনেন্টে যারা আছে, আমরা স্ক্রিনিং এর জন্য আমরা আরেকটা মেথড ব্যবহার করে থাকি, যেটা আসলে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এটা আসলে ইটস নট দ্য প্রপার টেকনিক ফর স্ক্রিনিং, বাট উই ক্যান সে ইট অ্যাজ এ সাপ্লিমেন্ট, যে আমরা এমন একটা মেথড ব্যবহার করছি, যেহেতু আমাদের দেশে সব জায়গায় ম্যামোগ্রাফিক স্ক্রিনিং এর সুযোগ নেই, সব পেশেন্টের সেরকম ইকোনমিক সাপোর্ট নেই, যেহেতু আমাদের হেলথ সার্ভিস তো যার যার সার্ভিসের মানি সেই প্রোভাইড করছে, যেহেতু এটা ইন্স্যুরেন্স কাভার্ড না, সবার টাকা এরকম থাকে না যে সবাই গিয়ে ইয়ারলি ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করবে, বা সবার সে অ্যাক্সেসিবিলিটি নেই। অনেক কিছু কনসিডার করে আমাদের এরকম দেশগুলোতে যাদের এরকম কনস্ট্রেন্টস আছে তাদের জন্য আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটাকে আসলে একটু এনকারেজ করি। সো খুব সিম্পল করে সেটা হচ্ছে 20 বছর বয়সের পর থেকে সব মেয়েদেরই আসলে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা উচিত। ভাই অলরেডি মেনশন করেছেন, আফটার দ্য পিরিয়ড, মাসিক শেষ হয়ে যাওয়ার পর
অ্যাটলিস্ট ওয়ান্স আ মান্থ সবাই যাতে একবার করে ব্রেস্টটা চেক করে, এবং সেটা চেক করা আসলে দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে লুক আর একটা হচ্ছে ফিল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো লুকের মধ্যে যেগুলো আমরা বারবার মেনশন করছি যে ভিজিবল কোনো চেঞ্জেস তো দেখতে পাচ্ছেন কিনা, যে তার ব্রেস্ট শেপটা, তার সাইজটা কোনো চেঞ্জ হচ্ছে কিনা, অথবা তার নিপলসের ভিতর দিকে ঢুকে যাচ্ছে কিনা, তার স্কিন অথবা নিপল এরিয়া কমপ্লেক্সে কোনো চেঞ্জ দেখা যাচ্ছে কিনা, কোনো ঘা হয়ে আছে কিনা যেটা অনেক দিন ধরে আছে শুকাচ্ছে না, অথবা স্কিনের মধ্যে ছোট ছোট ছিদ্র মতন হয়েছে যেটা কমলার খোসার মতন দেখতে, অথবা বগলের নিচে একটা ফোলা হয়ে আছে, এনিথিং আনইউজুয়াল যদি কেউ দেখতে ব্রেস্টের মধ্যে সেটা আসলে চেক করানো দরকার। এবং ফিলের মধ্যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কেউ কোনো চাকা বা কিছু দেখতে পাচ্ছেন কিনা। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেহেতু 40 ইয়ার্স এর পর ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওই সময়টা কিন্তু মানুষের মেনোপজও হয়ে যায়। সো ওই টাইমটাতে কিভাবে আপনি করবেন, একদমই সিম্পল একটা জিনিস, এভরি মান্থ একটা নির্দিষ্ট ফিক্স করে একইভাবে আপনাকে ব্রেস্ট এক্সামিনেশনটা করতে হবে। এবং এটা নিয়ে আরেকটা প্রশ্ন আসলে যেটা রোগীদের কাছ থেকে পাই যে আমি কি দেখবো ব্রেস্টের মধ্যে, আমি তো জানি না কি দেখতে হবে বা কি করতে হবে। এটা আসলে লজিক্যাল, কারণ একজন সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব না যে উনি ব্রেস্টের মধ্যে কি দেখবেন। বাট যখন আপনি একটা ব্রেস্ট এক্সামিনেশন করতে থাকবেন, যখন আপনি একবার করে চেক করা শুরু করবেন, হয়তো প্রথম 2-3 মাস আপনার বুঝতে অসুবিধা হলেও আস্তে আস্তে যখন রুগীদের হাতে জিনিসটা বোঝা যাবে, তখন রুগীর আসলে যদি কোনো চেঞ্জেস হয় সেটা যাতে ধরতে পারেন, সেটার জন্য কিন্তু এই জিনিসটা করা। কারণ আমরা তো ডাক্তাররা রুগীকে চেক করে তার ফাইনাল চেক আপটা আমরা করছি, কিন্তু ওনাদেরকে এই জিনিসটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু যাতে যদি থাকে তার চেঞ্জটা, সেটা যাতে একটু আর্লি ধরা পড়ে এবং সেটা নিয়ে যাতে আর্লি আমাদের কাছে আসে। সো দিজ আর দ্য বেসিক্যালি থিংস যেটা পেশেন্টদের পক্ষ থেকে ওনারা করতে পারেন। আর আমাদের দিক থেকে যেটা আমরা করি সেটা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, যেটা সেটা আমরা আসলে বলে থাকি যে ইয়ারলি অন্তত একবার যদি সম্ভব হয় একজন সার্জনের কাছে অথবা অ্যাটলিস্ট একজন এমবিবিএস ডক্টরের কাছে গিয়ে চেক আপ করাতে পারলে অবশ্যই খুবই ভালো। ধন্যবাদ আফরিন আপুকে এত সুন্দর করে বলার জন্য। এবং এই নিয়ে আসলে অনেকগুলো কমেন্টস এসেছে। আম, শফিক আহমদ লিখেছেন ভেরি ক্লিয়ার ডিটেলস ম্যাডাম, থ্যাংক ইউ। নাহিদ সুলতানা লিখেছেন ডক্টর সুলতানা খুব ভালো লাগলো আপনার আলোচনা। আমাদের আসলে ভালো লাগে আপুর কথাগুলো শুনতে। এবং আরমান স্যারের জন্য একজন কমেন্ট করেছেন নাহিদ সুলতানা, ডক্টর আরমান রেজা আলোচনা সবসময় খুব ভালো হয়, খুবই সহজ আর সুন্দর করে বলেন, যা সবার জন্য খুবই সহজ হয়। স্যার মানে আমাদেরও ভালো লাগে যখন আপনাদের কথাগুলো রোগীরা বুঝতে পারে এবং সেটাকে যখন তারা এভাবে অ্যাপ্রিসিয়েট করে, তো আসলে সবসময় এটা একটা ভালো ফিলিং। আচ্ছা, এখন আমরা চলে যাব আবার আমাদের যে আলোচ্য বিষয় ছিল যে চিকিৎসা পদ্ধতি। এবং স্যারের কাছে আমাদের জানার ছিল যে অ্যাডভান্স স্টেজ যখন হয় বা স্টেজ 3 বা 4 যখন হয়, তখন কিন্তু আমরা আগে অনকোলজিস্টদেরকে যে তাদের কাছ থেকে যে ওপিনিয়নটা নেওয়ার জন্য পাঠানো হয়। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা প্ল্যানিংটা করেন? ধন্যবাদ। ডক্টর আফরিনের কথার শুরু ধরে যেটা বলতে চাই সেটা হচ্ছে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি একটু হাইলাইট করে বলছি ব্যাপারটাকে, সেটা হচ্ছে যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ক্যান্সারের চিকিৎসা করার জন্য। তার কারণ হচ্ছে যে একজন মানুষ কখনো একা একা ইন্ডিভিজুয়াল ভাবে কখনো এই ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব না আসলে। উনি অলরেডি উল্লেখ করেছেন যে কারা কারা এই মাল্টিডিসিপ্লিনারি টিমের মেম্বার হিসেবে কাজ করেন। তো এই একটা মানুষ ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে যখন এটা যে স্টেজই থাকুক না কেন, স্পেশালি আমরা সাধারণত লোকালি অ্যাডভান্স স্টেজে যদি থাকে একটা ক্যান্সার, তাহলে সেক্ষেত্রে আমরা এই পেশেন্টগুলোকে সাধারণত নিউ অ্যাডজুভেন্ট অর্থাৎ সার্জারির আগে আমরা কিমোথেরাপি প্রেফার করি। কেমোথেরাপি দিয়ে জিনিসটাকে ডাউন স্টেজিং করা, অর্থাৎ সাইজটাকে ছোট করে নিয়ে আসা, সার্জনের জন্য অ্যাক্সেসিবল করা, সেই জিনিসটা আমরা চেষ্টা করি। তো সেটি করে এটার নিউ অ্যাডজুভেন্ট কিমোথেরাপি দিয়ে এই জিনিসটা করা হয়। এবং এর পাশাপাশি আমাদের ওই যে যেটা বলছিলাম যে বায়োপসি করার কারণে আমরা যদি আগে থেকেই এই পেশেন্টের হরমোন রিসেপ্টর স্টাডি বা অন্যান্য জিনিসগুলো জানতে পারি, তাহলে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে ইনকর্পোরেট করার সুযোগ রয়েছে। তো এইভাবে আমরা দেখা যায় যে আমরা পেশেন্টের যদি একটু অ্যাডভান্স স্টেজে থাকে, স্টেজ 3 তে থাকে, কখনো কখনো স্টেজ 2 তেও লেটেস্ট আমরা অলরেডি ডক্টর আফরিন বলেছেন যে লেটেস্ট যে গাইডলাইন গুলো এসছে সেখানে কিন্তু দেখা যায় যে অনেক স্টেজ 2 এর পেশেন্টকেও কিন্তু নিউঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে তারপরে চিকিৎসা করানো হয়, বিশেষ করে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি যদি আমরা করতে চাই। এবং এই মেসেজটা সবার কাছে থাকা উচিত। অনেকেই কিন্তু আমাদের দেশে এমনিতেই তো আমরা যেহেতু একটু ধর্মভীরু দেশ, তো অনেকের ক্ষেত্রে অনেকেই মানে মহিলারা দেখা যায় যে
ব্রেস্টের মধ্যে কোনো চাকা অনুভূতি হলে কারো কাছে সেটা প্রকাশ করতে চায় না। আবার অনেকের মধ্যে এই ভয়টাও থাকে যে ব্রেস্ট ক্যান্সার বা এরকম কোনো কিছু যদি হয়, টিউমার যদি হয়, তাহলে তো ডাক্তারের কাছে গেলে এটা ব্রেস্টটা কেটে ফেলবে। এই ভয় থেকে কিন্তু অনেকে আর ডাক্তারের কাছে যেতে চায় না বা এই সমস্যাটা প্রকাশ করতে চায় না। বাট এই ভয়টা কাটানোর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইয়াং লেডি যারা যারা আমরা ডক্টর আফরিন প্রথমেই বলেছেন যে আমরা অ্যারাউন্ড 30 ইয়ার্স অফ এজ, এই আমরা এই বয়সের মধ্যে 30-35 এই বয়সের মধ্যে কিন্তু প্রচুর ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট পাই। আমাদের সাবকন্টিনেন্টে বিশেষ করে প্রচুর ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট পাই, এবং দেখা যায় যে এদের রোগগুলো অনেক অ্যাগ্রেসিভ হয়। এরা সাধারণত ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার আমরা পাই বেশি। ট্রিপল নেগেটিভ একটা অ্যাগ্রেসিভ নেচার অফ ব্রেস্ট ক্যান্সার, তার যে টিউমার বায়োলজিটা খুব খারাপ ধরনের থাকে। সো এদের যদি অবহেলা করা হয় বা এরা যদি নিজেদেরকে অবহেলা করে বা এদের পরিবার যদি এদেরকে অবহেলা করে, চিকিৎসা ঠিক মতন টাইমলি যে চিকিৎসা করা দরকার, সময় মতো চিকিৎসা করা, সেটা যদি না করে, তাহলে কিন্তু দেখা যায় যে এই পেশেন্টগুলোর অনেক সাফারিংস হয়। তো এই সেই দিক থেকে এই মেসেজটা দিতে চাই যে ব্রেস্টে টিউমার আসা বা ব্রেস্টে ক্যান্সার হওয়া মানেই কিন্তু ব্রেস্ট কেটে ফেলা না। এর জন্য ইদানিং কালে অনেক ভালো ভালো চিকিৎসা, যেটাকে আমরা ব্রেস্ট কনজারভেটিভ থেরাপি বলছি, বা ডক্টর আফরিন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, সেই অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারিও একটা রিসেন্ট মডিফিকেশন অফ, বলা যায় যে রিসেন্ট মডিফিকেশন, বিশেষ করে আমাদের দেশে এটা বেশ পপুলার হচ্ছে এখন, অফ ব্রেস্ট ক্যান্সার সার্জারি। তো এই জিনিসগুলো কিন্তু মেসেজগুলো সবাইকে দিতে হবে। আর পাশাপাশি হচ্ছে যে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি বা এই যে চিকিৎসার কথা আমরা আসছিলাম, সেটার জন্য কিমোথেরাপি এই কথাটা শুনলেই দেখা যায় যে পেশেন্টদের মধ্যে একটা ভয় কাজ করে যে আসলে এটা এমন কঠিন কোনো চিকিৎসা। হ্যাঁ, ডেফিনেটলি কঠিন অসুখের জন্য কঠিন চিকিৎসা বটে, কিন্তু এটা এমন না যে এটা অন্য সব চিকিৎসার চাইতে, মানে আমি বলতে চাচ্ছি যে অন্যান্য রোগের জন্য যেমন চিকিৎসা রয়েছে, ক্যান্সারের জন্য কেমোথেরাপি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা, এবং এটা একটা আহ, উম, অবশ্যম্ভাবী একটা চিকিৎসা, যে খুবই প্রয়োজনীয় একটা চিকিৎসা। কাজে এই চিকিৎসা যেই রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে রোগীর জন্য কেমোথেরাপির প্রয়োজন রয়েছে, সেই রোগী যদি কেমোথেরাপি না নেয় বা ভয় পায়, তাহলে কিন্তু আমরা ডিজিজ কন্ট্রোল করতে পারবো না। তার কারণ হচ্ছে যে কেমোথেরাপি অনেকভাবে কাজ করে। একটা হচ্ছে যে কেমোথেরাপি যেই ক্যান্সারটা রয়েছে সেই ক্যান্সারটাকে ছোট করে নিয়ে আসতে অথবা এটাকে সংকুচিত করে নিয়ে আসতে সহযোগিতা করে। পাশাপাশি হচ্ছে যে আমরা বলি যে ক্যান্সার যাতে অন্য কোথাও ছড়িয়ে না যায়, সেটার জন্য যে মাইক্রোমেটাস্টেসিস বলে একটা শব্দ আছে, মেডিকেল টার্ম এগুলো যদি কোথাও থাকে, সেই জিনিসগুলোকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, সেই সেলগুলোকে ধ্বংস করার জন্য কিন্তু কেমোথেরাপি কাজ করে। কাজেই যেই পেশেন্টের জন্য কেমোথেরাপি অ্যাপ্রোপ্রিয়েট, সেই পেশেন্টের জন্য থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে আমরা সার্জনের জন্য অনেক সময় রেডি করি পেশেন্টের সার্জারি যাতে অ্যাক্সেসিবল হয় সহজে। আর অ্যাডভান্স স্টেজ আরেকটা যেটা আমরা বলি স্টেজ 4 ডিজিজ, অর্থাৎ যেই ক্যান্সারটা, যেই জায়গায় ক্যান্সারটা থাকার কথা বা যেই জায়গায় ক্যান্সারটা শুরু হয়েছে, সেখান থেকে এই ক্যান্সারটা রক্তনালী বা লসিকা নালীর মাধ্যমে যেভাবেই হোক না কেন অন্য কোনো খানে ছড়িয়ে গিয়েছে। সাধারণত ব্রেস্ট ক্যান্সার ছড়িয়ে যায় হচ্ছে ফুসফুসে যেতে পারে, লিভারে যেতে পারে, ব্রেনে যেতে পারে, অথবা হাড়ে যেতে পারে। এই চারটা জায়গা হচ্ছে কমন যে ছড়িয়ে যাওয়ার জন্য। তো সেই জায়গাগুলোতে যদি মেটাস্টেসিস হয়, তাহলে সেটার জন্য কিন্তু আমাদেরকে অ্যাকর্ডিংলি চিকিৎসা করতে হয়। এবং আমরা এটাও আমাদেরকে জানা উচিত যে হরমোন রিসেপ্টর পজিটিভ, যেটা আমরা বলছি বারবার করে, যে আমরা এই ইনফরমেশন গুলো খুব গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য, যে ইআরপিআর পজিটিভ কোনো পেশেন্টের মেটাস্টেসিস আছে, কিন্তু সেই মেটাস্টেসিসের কারণে তার কোনো, আমরা মেডিকেল টার্মে বলি ভিসেরাল ক্রাইসিস, অর্থাৎ কোনো এমন কোনো কিছু প্রকাশ পাচ্ছে না যেটা তার জন্য মনে হচ্ছে যে খুবই বেশি হার্মফুল। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় কিমোথেরাপি না দিয়েও হরমোন থেরাপির মাধ্যমেও কিন্তু এই মেটাস্টেটিক ডিজিজকে ট্রিট করা হয়। আবার কেমোথেরাপির প্রয়োজনীয়তা চলে আসে যখন আমরা ভিসেরাল ক্রাইসিস বলছি, যেটাকে, যে রোগটা হয়তো যে লিভারে ছড়িয়েছে, এই কারণে লিভার, তার জন্ডিস বেড়ে গিয়েছে, লিভার ফাংশনের জন্য আমরা যে পরীক্ষাগুলো করি সেগুলো অনেক বেড়ে গিয়েছে, বা ফুসফুসে ছড়িয়ে গিয়েছে, ফুসফুসের জন্য তার অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে। সেই ধরনের সিচুয়েশন গুলোতে আমাদেরকে কেমোথেরাপি দিয়ে দ্রুততম সময়ে জিনিসটাকে কমিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে চিকিৎসা করা হয়। তবে এগুলো যদি না থাকে, তাহলে মেটাস্টেসিস হলেও কিন্তু হরমোন রিসেপ্টর পজিটিভ, যাদের ইআরপিআর পজিটিভ, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের হরমোন থেরাপি দিয়েও, যেটা মুখে খাওয়ার ওষুধ, সেটার মাধ্যমে কিন্তু চিকিৎসা করতে পারি। কিন্তু ডক্টর আফরিন বারবার করে একটা কথা বলছিলেন, সেটা আমি আবারও হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পেশেন্ট কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড। অর্থাৎ একটা রোগীর সাথে আরেকটা রোগীর চিকিৎসা কিন্তু মেলানো যাবে না। কারণ অনেক সময় দেখি পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে অমুক
রোগীর ক্ষেত্রে, তাদের হয়তো কোনো পরিচিত রোগী, তার ক্ষেত্রে শুধুমাত্র মুখে খাওয়ার ওষুধ দিয়েই তো চিকিৎসা হয়ে যাচ্ছিল, তাহলে আমার রোগীকে কেন হবে না, আমার রোগীকে কেন কেমোথেরাপি দিতে হবে? মেসেজটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোগীর জন্য আলাদা করে ট্রিটমেন্ট প্ল্যান করতে হয়। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোগীর রোগের কন্ডিশন, রোগীরা দেখে কি, রোগীরা দেখে যে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তার একটা ব্রেস্ট অপারেশন, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাস্টেক্টমি করা হয়ে গেছে, তারও হয়েছে, আমারও হয়েছে, এইটুকুই দেখে। কিন্তু আমাদেরকে কিন্তু চিকিৎসকদেরকে, যারা আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে ডিল করি, আমরা অনকোলজিস্টরা, ব্রেস্ট ক্যান্সার সার্জনরা, ডক্টর আফরিন ব্রেস্ট ক্যান্সার সার্জনরা রয়েছেন, এবং এই মাল্টিডিসিপ্লিনারি টিমের যারা যারা অংশ, এদেরকে কিন্তু আরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হয়, আরো অনেক কিছু হিস্টোপ্যাথোলজি রিপোর্টের ডিটেলস দেখতে হয়, ইমেজিং এর ডিটেলস দেখতে হয়, সবকিছু মিলে কিন্তু সিদ্ধান্ত নিতে হয় যে আসলে কোন কোন চিকিৎসা এই রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কাজেই এরকম ভাবার কোনো কারণ নেই যে একই রকম রোগের জন্য, একই রকম বলতে হচ্ছে যে একটা পেশেন্টের ডান ব্রেস্টে ক্যান্সার, তো সেই ব্রেস্ট ক্যান্সার আরেকটা রোগীরও যদি ওই একই বয়সের রোগীর থাকে বা একই ধরনের রোগী থাকে, তাহলে তার জন্য একই ধরনের চিকিৎসা প্রযোজ্য। এরকম ভাবার কোনো কারণ নেই। এটা একটা সাধারণ মানে দর্শকদের জন্য একটা মেসেজ হতে পারে। কানেতা, কানেতা শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি আপনার সাথে আসলে আরো দু একটা একটু অ্যাড করে দেই রোগীদের জন্য, যেহেতু ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট নিয়ে কথা হচ্ছে, আর আপনি যেহেতু কেমোথেরাপি নিয়ে কথা বলছিলেন, কিছু কিছু কোয়েশ্চেন আসলে আপনাদের কাছে যখন আমরা রোগীদেরকে পাঠাই, যখন বলি যে হ্যাঁ এখন নেক্সট ট্রিটমেন্টটা অনকোলজিস্ট এখন আপনাদেরকে দিবে, যে কেমোথেরাপি কিরকম লাগবে বা কি লাগবে বা রেডিয়েশন কিরকম লাগবে, তো এটা নিয়ে আসলে যেটা পেশেন্টদের একটা কমন ভয় থাকে, যে কেমোথেরাপি যে সাইড ইফেক্টস গুলো, সেগুলো নিয়ে আসলে পেশেন্টরা খুব কনসার্ন থাকেন, যে কেমোথেরাপি দিলে তো আমার চুল পড়ে যাবে, অথবা অনেকেই বলে যে খুব শরীর নষ্ট হয়ে যায়, ডায়রিয়া হবে, অথবা ইয়াং মেয়ে যারা আছে স্পেসিফিক্যালি তাদের একটা কনসার্ন থাকে যে তাদের নেক্সট প্রেগনেন্সিতে অথবা তাদের নেক্সট যে কনসেপশনের বিষয় আছে, তাদের ফ্যামিলি কমপ্লিট করার যে বিষয়টা আছে, এই ইস্যুস গুলো নিয়ে কিন্তু অনেকে খুব ওয়ারিড থাকেন। এবং আরেকটা বিষয় হচ্ছে খরচের ব্যাপারটা, যে কয়টা কেমোথেরাপি দিতে হবে, খরচ কেমন হবে, কতদিন পর পর দিতে হবে। তো আমার মনে হয় যেহেতু এই কোয়েশ্চেন গুলো আমরা অনেক পাই, আমরা হয়তো সার্জনরা আমাদের মতন করে বুঝিয়ে বলে, যেমন আমি কিছু কমন অ্যান্সার দিই যে যেহেতু কেমোথেরাপির কিছু সাইড ইফেক্ট যেগুলো থাকে, সেগুলো তো আসলে যখন কেমোথেরাপিটা শেষ হয়ে যায় ওগুলো কিন্তু রিভার্স করে যায়। যেমন হেয়ার ফলের যে প্রবলেমটা থাকে, সেটা কিন্তু যখন ডোজ শেষ হয়ে যাচ্ছে পেশেন্টে কিন্তু আবার হেয়ার গ্রো করে যায়, বা অনেক সময় হয়তো নখ বা এগুলো যেগুলো কালো হয়ে যায় সেগুলো হয়তো চেঞ্জ হয় না, বাট মোস্ট অফ দ্য সাইড ইফেক্টস কিন্তু রিভার্স করে। তারপর ওদের রিকভারি আরেকটা করে। প্রশ্ন থাকে যে তার যে কয়টা করে কেমোথেরাপি সাইকেল লাগবে ইউজুয়ালি, তার খরচটা কেমন হয়, এই ধরনের দুই একটা ইনফরমেশন যদি আমার মনে হয় যে আপনি একটু দিয়ে দিতেন খুব শর্টলি, যে হ্যাঁ। রোগীদের এই কোয়েশ্চেন গুলো যারা আমাদেরকে করে অনকোলজিস্টের কাছে পাঠানোর আগে। হ্যাঁ, আপনি ভালো ইস্যু তুলেছেন আপনি, যে আসলে এই জিনিসগুলো জানতেই চায় রোগীরা। তো সাইড ইফেক্টের ব্যাপারে যেটা বলছিলেন, যে মোস্ট অফ দ্য সাইড ইফেক্ট দেখা যায় যে যদিও পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, বাট মোস্ট অফ দ্য সাইড ইফেক্ট কিন্তু আমরা ইয়ে করতে পারি, দেখি যে আমরা রিকভারি করে যায় বা রিভার্স করে যায়। আর চুল পড়ে যাওয়ার বিষয়টাও, হ্যাঁ, অনেক পেশেন্টকে আমরা আশ্বস্ত করি যে 90% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আগের চাইতেও ভালো চুল পেশেন্টের আবার পরবর্তীতে ডেভেলপ করে আর কি। আচ্ছা, আর খরচের বিষয়টা, এটা একটু ইন্ডিভিজুয়ালাইজ বিষয় আছে। তার কারণ হচ্ছে যে কোনো কোনো পেশেন্টদের আমাদেরকে ট্যাক্সেন বেসড কেমোথেরাপি দিতে হয়, কোনো কোনো পেশেন্টদের আমাদের শুধুমাত্র অ্যানথ্রাসাইক্লিন বেসড কেমোথেরাপি দিলেই চলে। তো সেই অনুযায়ী খরচটা ডিফার করে। সেক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ একটা ইম্পর্টেন্ট। যে আসলে আমাদের দেশে যেটা হয়েছে প্রবলেম, সেটা হচ্ছে যে বেশিরভাগ প্রতিষ্ঠানেই কিন্তু আমাদের ওই একই ছাদের তলে মাল্টিডিসিপ্লিনারি যে আমরা টিমের কথা বললাম, আন্ডার সেই ওয়ান রুফ সবগুলো পাওয়া ফ্যাসিলিটিস যায় না। কিন্তু অ্যাভেলেবেল না, পাওয়া যায় না। তো তো যেই কারণে কিন্তু পেশেন্টদেরকে একটু কষ্ট করতে হয়। আর আরেকটু হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রথম পর্ব লিখেছিলাম রোগ নির্ণয় চিকিৎসা। বেসিক্যালি আমাদের একটা টার্গেট ছিল যে আমরা এর পরবর্তী পর্বে চিকিৎসা সংক্রান্ত সাইড ইফেক্ট এবং এটা নিয়ে যে মিথ বা এটা নিয়ে যে পেশেন্টের যে বিভ্রান্তি বা ভয়, সেগুলো নিয়ে বিস্তারিত, কারণ এগুলো আসলে অল্প সময়ের মধ্যে বলে শেষ True. করা যাবে না, যে আসলে কত বেশি সাইড ইফেক্টের কথা নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে একটু আশ্বস্ত করা যায় যে এখনকার সময়ে থেরাপি বা রেডিওথেরাপি বলি, কেমোথেরাপি বলি, এগুলোর যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আগে যতটা হতো, এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে, টেকনিকের উন্নয়নের সাথে সাথে সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনেকাংশেই এখন
লিমিটেড, কমে গিয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ সার্জারি কথা যদি বলি, পেশেন্টের সার্জারি নিয়ে যে ভয় বা ভ্রান্ত ধারণাগুলো যেগুলো ছিল, সেগুলো কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের পরে, সার্জারির উন্নয়নের ফলে আমরা ওই জিনিসগুলোকে কিন্তু এখন অনেকটাই পেশেন্ট ফ্রেন্ডলি এরকম একটা সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পেরেছি। তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, বাংলাদেশের অবশ্যই। মধ্যে এই ফ্যাসিলিটিস গুলো এনশিওর করা যাচ্ছে, এটা আমাদের জন্য বড় পাওয়া। কানিকা। ধন্যবাদ স্যার। মানে আপনাদের কথাগুলো আমিও শুনছিলাম এবং আশা করি আজকে আমাদের দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন এবং অনেক কমেন্টস আসছে, যেমন শফিক আহমেদ লিখেছেন ভেরি ক্লিয়ার ডেলিভারি ফ্রম ডক্টর আমান স্যার, থ্যাংকস স্যার। এবং হচ্ছে আমরা পরবর্তী আমাদের যে আরো কিছু সিরিজ প্রোগ্রাম থাকবে সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে আসলে ডিটেলস আলোচনা করব, যে হচ্ছে চিকিৎসা পদ্ধতি বা কেমোথেরাপি কোনটা সাইড ইফেক্ট কি হতে পারে এবং আরো কিছু বিশেষ বিশেষ কন্ডিশন নিয়ে, যেমন ডক্টর আসিম সুলতানা মেনশন করছিলেন যে প্রেগনেন্সিতে যদি ব্রেস্ট ক্যান্সার হয় বা কোনো ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট যদি প্রেগনেন্ট হতে হয়, এই জাতীয় যে বিশেষ যে কন্ডিশন গুলো আছে সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরো আলোচনা করব। আশা করি আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন। লাস্ট একটা কমেন্টস নিয়ে এবং সেইটার উত্তর শুনে আমরা আমাদের আজকের প্রোগ্রামটা শেষ করব। হোয়াট অ্যাওয়ারনেস শুড ফলো আ লেডি টু সেভ হারসেলফ ফ্রম ব্রেস্ট ক্যান্সার? আর আফরিন আপুর কাছে একজন বারবার জানতে চাচ্ছেন আপনি কি ফেনীতে চেম্বার করেন কিনা। আচ্ছা, সো একটা কোয়েশ্চেন হচ্ছে সেভ করার জন্য কি করবে। আর হ্যাঁ, আমি ফেনীতে চেম্বার করি, কেউ যদি আসতে চান আপনারা আসতে পারেন। ফ্রাইডেতে আমি ফেনীতে চেম্বার করি ওয়েলস ডায়াগনস্টিকে। সো যদি কেউ ওখানে আসতে চান আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ঢাকাতে আমি হসপিটালে বসি, সো যেখানে আপনাদের কমফোর্টেবল হয় এখানে কাম ডেফিনেটলি। আর সেভ করার জন্য, ক্যান্সার থেকে সেভ করার জন্য আসলে দেয়ার ইজ নাথিং অ্যাবসলিউট, যেহেতু কিছু কিছু ক্যান্সার থাকে যেখানে আসলে সেভ করা সম্ভব, যেমন সার্ভাইকাল ক্যান্সার, যেহেতু এটা একটা ভাইরাস থেকে হয়, সেখানে যদি আমরা ভ্যাকসিন দিই, ভাইরাসটাকে কিল করি, তখন ওই ক্যান্সারটাকে প্রিভেন্ট করা সম্ভব। বাট এই ধরনের যে ক্যান্সারগুলো, এগুলো আসলে প্রিভেন্ট করা সম্ভব না, বাট কিছু কিছু জিনিস আমরা কন্ট্রোল করতে পারি যাতে এটার ইনসিডেন্সটা কম হয়। তো এইটার জন্য আসলে আমরা যখন রিস্ক ফ্যাক্টরটা আলোচনা করছিলাম, তখন একটা কথা বলেছি যে কিছু ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। সো ওই জিনিসগুলো যদি আমরা জানি, তাহলে কিন্তু সেই জিনিসগুলো যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, তাহলে হয়তো ইনসিডেন্সটা কমানো যায়। যেমন অলরেডি আমি মেনশন করেছি, একটা হচ্ছে যে পেশেন্টের তার ফার্স্ট প্রেগনেন্সি যেটা, সেটা যদি কেউ 30 বছর আগে নেন, বাচ্চাকে যদি প্রপারলি ব্রেস্ট ফিড করা, কন্ট্রাসেপটিভ পিল অথবা থেরাপি, এগুলো যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করেন, অনেকের অ্যালকোহলিজম, স্মোকিং এর অভ্যাস থাকে, এগুলো যদি কন্ট্রোল করা যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে ওবেসিটি, উইচ ইজ আ ভেরি গ্রেট চ্যালেঞ্জ রাইট, মানে নাও ডেইজ। এবং এটা আমি সবসময় বলি যে এই জিনিসগুলো আসলে আমাদের একদমই কন্ট্রোলের মধ্যে আছে। আমরা যদি একটু লাইফস্টাইলটাকে মেনটেন করি, ওবেসিটিটাকে কন্ট্রোল করি, এগুলো কিন্তু আমাদেরকে একটু হেল্প করে যে ক্যান্সার প্রিভেনশনের জন্য। যে কোনো ক্যান্সারের মতো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে জিনিসটা সেম। এবং খাওয়া ব্যাপার জিনিসটা সেম, হেলদি ইটিং যেটা আছে, জাতীয় খাবার বা অয়েলি ফুড, স্পাইসি ফুড, এগুলোকে অ্যাভয়েড করে হেলদি যে খাবারগুলো আছে, এবং ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনের জন্য আমরা স্পেশালি ফাইটোস্ট্রোজেন রিচ যে ফুডগুলো আছে সেগুলোকে আমরা বলি একটু খেলে বেটার, যেমন বাদাম, নাটস, এই ধরনের যে খাবারগুলো আছে, বা প্রুনস, এই ধরনের খাবারগুলো অনেক সময় এগুলো প্রিভেনশনে হেল্প করে। আর আমি আসলে একটা জিনিস একটু বলা হয়নি, যেহেতু ক্যান্সার ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট নিয়ে কথা বলেছি, একটা জিনিস একটু বলতে চাই, যেহেতু আমি প্লাস্টিক ব্রেস্ট সার্জন হিসেবে কাজ করছি। সো আমার আসলে কাজের দুটো উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে পেশেন্টকে ক্যান্সার ফ্রি করা, হুইচ ইজ প্রাইমারি ইন্টেনশন, এবং আরেকটা ইন্টেনশন সবসময় থাকে, সেটা হচ্ছে পেশেন্টকে যতটুকু সম্ভব তার একটা বডি কনফিগারেশনে যত বেশি সুপিরিয়র তাকে একটা ফিলিং দেওয়া যায়। একটা জিনিস হচ্ছে যেটা আমি অলরেডি বলেছি, ব্রেস্ট কনজার্ভিং থেরাপি, যেটা আর্লি স্টেজ আসে তখন আমরা ক্যান্সারটা ফেলে দিয়ে ব্রেস্টটাকে কনজার্ভ করছি। তবে আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যাদের ম্যাস্টেকটমি করা হয়, এবং যেটা আমরা আসলে বারবার বলছি যে একটা ভয় যেহেতু সবসময় মানুষের মধ্যে কাজ করে যে ক্যান্সার হলেই তো এখন আমার ব্রেস্টটা কেটে ফেলবো, এবং সেটার যে ইম্প্যাক্টটা একটা মানুষের, তার সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, তার ফ্যামিলি লাইফের, তার সোশ্যাল লাইফের, এটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট থাকে। সো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে রোগীকে ব্রেস্ট কনজার্ভ করা সম্ভব হয় না, ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না আমাদের দেশে। কারণ আমি একদম শুরুতেই বলেছি 80% পেশেন্ট এখনো আমাদের কাছে অ্যাডভান্স স্টেজে আসছে, এবং সব জায়গায় আমাদের হয়তো রেডিওথেরাপি ফ্যাসিলিটিস বা পেশেন্টের ফলো আপের সুযোগ থাকছে না। তো সবাইকে যে আমরা সবসময় কনজারভেশন অফার করতে পারছি বা পেশেন্ট করতে পারছে সেরকম না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাস্টেকটমি করতে হয়, বা পেশেন্টের ব্রেস্ট কেটে ফেলাটা একটা চিকিৎসা পদ্ধতি, এবং সেটা আমাদের করতে হয়। তবে সেক্ষেত্রেও যদি এরকম চিকিৎসা নিতে হয়, সেটা নিয়ে আসলে খুব ভয়ের কিছু না, বা সেটা নিয়েও খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই। কারণ যদি এরকম কিছু করতে হয়, সেটাও কিন্তু আমরা রিকনস্ট্রাকশন করতে পারি। সো এই ইনফরমেশনটা থাকাটা
ইম্পর্টেন্ট। যদি ইয়াং কোনো পেশেন্টের এরকম হয় যে, স্পেশালি ইয়াংদের কথা বলছি কারণ তাদের জন্য জিনিসটা একটু বেশি কাজ করে মাথায়। সো ইয়াং পেশেন্টদের যদি কোনো কারণে ব্রেস্ট কেটেও ফেলতে হয়, এটা জেনে রাখবেন যে আমরা সেটা কিন্তু রিকনস্ট্রাকশন করে দিতে পারি। সেটা ইমপ্ল্যান্ট বেসড রিকনস্ট্রাকশন হতে পারে, অথবা আমরা শরীরের অন্যান্য জায়গা থেকে মাংস এনে রিকনস্ট্রাকশন করে দিতে পারি। সো এটা একটা ট্রিটমেন্টের আসলে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা আমি তখন মেনশন করতে ভুলে গেছি। সো যারা এরকম প্রবলেম ফেস করছেন বা যারা এটা নিয়ে ওয়ারিড যে ইয়াং বয়সে ক্যান্সার হলে যদি ব্রেস্ট ফেলে দিতে হয় কি করতে হবে, সেটা নিয়ে ভয়ের কিছু নেই, সেটা আমরা রিকনস্ট্রাকশন করে দিতে পারি। ধন্যবাদ ডক্টর আফরিন সুলতানা আপুকে, এবং অবশ্যই ধন্যবাদ আমর রেজা স্যারকে। তাদের ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আশা করি আমাদের দর্শক অনেক উপকৃত হয়েছেন। দর্শক, আপনারা দেখছিলেন রেনাটা লিমিটেড ক্যান্সার আরনয়ের ভাবনা, আমাদের স্তন ক্যান্সার নিয়ে প্রথম পর্ব। আজকে আমরা আলোচনা করলাম স্তন ক্যান্সারের রোগ নির্ণয় এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে। পরবর্তীতে আমাদের সামনে আরো যে প্রোগ্রামগুলো থাকবে আপনারা সেগুলোতে চোখ রাখবেন, এবং আশা করি স্তন ক্যান্সারের নানা দিক সম্পর্কে আমরা আপনাদেরকে জানাতে পারবো এবং আপনারা যথেষ্ট উপকৃত হবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আশেপাশের সবাইকে স্তন ক্যান্সার নিয়ে সচেতন করবেন এবং এই গোলাপি ভালোবাসাটা সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ। You are watching Raj TV.